হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি লাফিজ নিয়ে এলাম সেই ভয়ঙ্কর গল্পটি, মানে সেই গুপ্তধন গল্পটির পার্ট 3 নিয়ে। আর হ্যাঁ গাইস, সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কপি লিঙ্ক করবেন, কারণ আইডিটা আমার ফিউজ হয়ে আছে, বেশি ভিউ হচ্ছে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আস্তে আস্তে লাইট মেরে মেরে ভিতরে যাচ্ছিলাম আর নকশাটি খুলে দেখলাম যে আমি হয়তোবা সেই জায়গাতেই পৌঁছে গিয়েছি। আরো ভিতরে গেলাম, ভিতরে যেতে যেতে আবার নকশাটি খুললাম, নকশাটি খুলে আবার দেখলাম সেই জায়গাটি কোথায়। তারপরে নকশাটি ভালো করে দেখতে দেখতে হঠাৎ করে পিছন থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ এলো। পিছনে তাকালাম, দেখলাম যে কেউ নেই। তারপরে আমি আস্তে করে নকশাটি বন্ধ করলাম, বন্ধ করে আমি আবার আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছি। আমার মনে হচ্ছে আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে, এরকমটা মনে হচ্ছে। আবার পিছনে তাকালাম, দেখতে পেলাম কেউ নেই। তবে আরো যখন আগাচ্ছি, আগাতে আগাতে সেই রুমটাতে আমি পৌঁছে গেলাম, স্টোর রুম। সেখানে অনেক ভয়ানক একটি দরজা, অনেক পুরাতন একটি দরজা, আর সেই দরজার মধ্যে একটি কঙ্কালের ছবি দেওয়া, আর সেই কঙ্কালের ছবির সঙ্গে লেখা ওয়েলকাম। আমি অনেক অবাক হয়ে গেলাম, ইংলিশে ওয়েলকাম লেখা, এত পরিত্যক্ত একটা হাসপাতালের মধ্যে ওয়েলকাম লেখা, তাও আবার কঙ্কালের ছবি দিয়ে। আসলে সত্যি কথা বলতে এসব ভূত প্রেত আমি এগুলোকে বিশ্বাস করি না, আর সেই সাহসে আমি এখানে ঢুকেছি। আমি শুধু ভয় পাচ্ছিলাম এখানে যদি কোনো ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার থাকে, আমার যদি কোনো ক্ষতি করে ফেলে, আমি শুধু এটার ভয় পেয়েছিলাম। কিন্তু এখানে আসার পরে আমার সত্যি ভয় লাগতেছে যে সত্যি কি ভূত প্রেত বলতে কিছু আছে। আমি এগুলো তখনও ভাবতেছিলাম। যাই হোক, গেটটা খোলা যাক। যখন গেটটা খুলতে ধরলাম, গেটটা খুলছিল না। তখন আমি ভেবে নিলাম, না, গেট যেহেতু খুলতেছে না, আমার বন্ধুরা এখানে আসেনি। তারপরে আমি বললাম যে এখানে ঢোকার থেকে না ঢোকাই ভালো হবে। এরপরে আমি আবার বেরিয়ে যেতে ধরলাম। তবে ঘুরে দেখলাম আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটি নেই, সেই রাস্তাটি আমি খুঁজেই পেলাম না। তবে সাইড দিয়ে আরেকটি রাস্তা দেখলাম। তবে ভাবলাম এই রাস্তা দিয়ে তো আমি আসিনি, এই রাস্তাতে আর যদি আবার ঢুকে যাই, আবার কোথায় পৌঁছে যাব কে জানে। আর এই হাসপাতাল অনেক বড় একটি হাসপাতাল, পরিত্যক্ত একটি হাসপাতাল। এরপরে পিছনে তাকালাম, আমার সেই রাস্তাটি নেই, আমি যেই দিক দিয়ে এসেছি সেই জায়গাটি নেই। আমি খুব কান্না শুরু করলাম, আমি কোথায় এসে পড়লাম। মোবাইলটা বের করে কল করলাম, সেখানে একদম নেটওয়ার্ক নেই, আর আমার ফোনটার চার্জ একদমই কম, সুইচ অফ হয়ে যাবে একটু পরেই। এরপরে আমি আর কোনো রাস্তা পেলাম না। আর একটি রাস্তা ছিল, সেটা পিছন দিক দিয়ে, আর একটাই রাস্তা, সেটা হলো সেই স্টোর রুমের, মানে যেখানে গুপ্তধন আছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, পিছন দিক দিয়ে যাব, না জানি আবার কোথায় চলে যাব, আর এখানে গুপ্তধন, কে জানে আমি কোন দিক দিয়ে যাব। সেখানে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, আর আমি সেখানেই বসে পড়লাম। হঠাৎ করে স্টোর রুম থেকে একটি আওয়াজ আসে, কি যেন একটা খোলা শব্দ আসে। তখন আমি ভয় পেয়ে গেলাম। তখন আবার ভাবতে শুরু করলাম, না, এটা তো কোনো ভূত প্রেতের কাজ হবে না, কারণ তারা তো অদৃশ্য, আর এইরকম শব্দ তো একটি মানুষই করতে পারে। আমি শিওর আমার বন্ধুরা এখানেই আছে। এরপরে আমি খুব ধাক্কা দিলাম সেই গেটটাকে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে গেল। এরপরে আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখতে পেলাম নিচ পাশ দিয়ে একটি সিঁড়ি বয়ে গিয়েছে। এরপরে আমি আস্তে আস্তে সেই সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নামতে লাগতে লাগতে লাইটেরও পাওয়ার একদমই কমে এসেছে, হয়তোবা কিছুক্ষণ লাইটটা জ্বলবে। এরপরে আস্তে আস্তে আরো নিচে নামলাম। নিচে নামতে নামতে হঠাৎ করে কে যেন আমাকে খুব জোরে ধাক্কা দিল, আর আমিও পড়ে গেলাম, আর সেও আমার গায়ের মধ্যে পড়ে গেল। আমি খুব চিৎকার দিলাম, বললাম কে কে, আমাকে ছাড়, আমাকে ছাড়। এরপরে দেখলাম ওটা জিসান। আমি বললাম যে দোস্ত, তুই এখানে কেন? তোকে খুঁজতে আমি এখানে এসেছি। আর জিসান বললো, তুই এখানে কি করে আসলি, আর তুই কি করে জানতে পেলি যে আমরা এখানে? আমি বললাম যে দোস্ত, তুই ভালো আছিস তো? এরপরে আমি তাকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে বললাম, দোস্ত তুই এখানে কি করে আসিস, চল তাড়াতাড়ি চল, আসিফ কোথায়, আসিফকে নিয়ে চল এখান থেকে। তখন আমার বন্ধু আমার হাত টেনে ধরে, বলে যে না দোস্ত, এখান থেকে আমরা বেরোতে পারবো না। আমি বললাম, বেরোতে পারবো না মানে? তখন তারা বলে, তো আসিফ কোথায় গিয়েছে আমি বুঝতে পারতেছি না। আসিফকে এখানে আসার পরে আমি হঠাৎ করে আসিফকে হারিয়ে ফেলি, আর আমিও হারিয়ে যাই। আমি যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাও খুঁজে পাচ্ছি না। আমি বললাম, সেম কাহিনীটা আমার সঙ্গে হয়েছে, এখানে আসার পরে আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না দোস্ত। তখন জিসান বলে, বাদ দে, এই একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে চল। তখন আমি বললাম, দাঁড়া, তোরা এই কাজটা কেন করলি, তোরা এখানে কেন আসলি বলতো? তখন জিসান বলে, এসব বাদ দে, আসিফকে আগে খুঁজতে হবে দোস্ত। তখন আমি বললাম, ঠিক আছে চল। এরপরে আমরা দুজনেই আরেকটি লাইট ছিল জিসানের কাছে, সেই লাইটটার মধ্যে আলো ছিল, সেই লাইটটা জ্বালালাম। সেই লাইটটা জ্বালিয়ে আমরা আস্তে আস্তে আরো আগাতে লাগলাম। আগাতে আগাতে আসিফকে ডাকতেছি, তবে আমাদের আওয়াজ কেন যেন দেওয়ালের মধ্যে লেগে আবার আমাদের কাছে ফিরে আসতেছে। তবে আসিফের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। এরপরে আমরা দুজন ভয়ে ভয়ে আগাতে লাগলাম। হঠাৎ করে গাইস দেখতে পেলাম এই পুরনো একটি বাস্ক। সেই বাস্কের কাছে গেলাম, তবে মনে হচ্ছিল কেমন জানেন, পুরোনো দিনে যেমন মমি ছিল না, সেরকম একটি মমির বাক্স। তখন জিসান বলল, দোস্ত এটা কি? তখন আমি বললাম, দোস্ত এটা হয়তো কোনো মমির বাক্স হবে। তখন জিসান আমাকে হাসতে হাসতে বলে, না 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 না,
এটা হয়তোবা গুপ্তধনের বাক্স হবে, যেই গুপ্তধনের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমরা সাকসেসফুল দোস্ত, অনেক টাকা পাবো আমরা। আমি বললাম তুই পাগল হয়েছিস। আসিফকে খুঁজে পাচ্ছি না, আমরা এখানে আটকে পড়েছি, আর তুই এগুলো কি বলতেছিস দোস্ত? তোর এত লোভ কেন বলতো? তোর যত টাকা লাগতো আমাকে বলতি। তখন জিসান বলে তুই চুপ করে থাক, এটা খুলতে দে। যখন আমরা সেটা খুললাম, খুলে দেখতে পেলাম একটি ভয়ঙ্কর মমি সেখানে